প্রিয় দর্শক, আপনারা যে যেখানে আছেন সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে নিউ ইয়র্ক থেকে রতন তালুকদার লাইভ শুরু করছি। আজকে পশ্চিমবঙ্গেও আমাদের প্রতিবেশী ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের নির্বাচন নিয়ে কথা বলবো। নির্বাচনকে সামনে রেখে পশ্চিমবঙ্গের সরকার এবং বিরোধী দল বিজেপি এবং কেন্দ্রীয় সরকার এর মাঝে ব্যাপকভাবে বিশ্লেষণ, নির্বাচনী সমীকরণ এসব নিয়ে চলছে উদ্বেগ, উৎকণ্ঠা। এরই মাঝে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ধর্নায় বসেছেন এবং তিনি বলছেন যে নির্বাচন কমিশন কর্তৃক যে 60,000 ভোটারকে লিস্টে অন্তর্ভুক্তি করা হয়নি, সেই কারণে যাদেরকে তিনি রেখেছেন পরবর্তী সম্ভাবনা, নির্বাচন কমিশন যে তাদেরকে পরবর্তীতে সংযোজন করা হবে, কিন্তু মমতা ব্যানার্জি এবং তার ভাইপো অভিষেক ব্যানার্জি তারা চাচ্ছেন যে নির্বাচনের আগেই এখনই সেই 60 লক্ষ ভোটারদেরকে ভোটে লিস্টে সংযোজন করা হোক। যে কারণে মমতা ব্যানার্জি নিজে ধর্নায় বসেছেন, মতলব এরকম যে তিনি অনশনের মতো একটি বিক্ষোভে বসেছেন। সেই বিক্ষোভে শরিক হয়েছেন তৃণমূলের বড় বড় নেতারা, বিশেষ করে তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। এদিকে পশ্চিমবঙ্গে আরেকটি পরিবর্তন হয়েছে। ঠিক এই নির্বাচনকে সামনে রেখে পশ্চিমবঙ্গের রাজ্যপাল কে পরিবর্তন করা হয়েছে। রাজ্যপাল সিবি আনন্দ বোসকে সরিয়ে দেওয়া হয়েছে। নতুন রাজ্যপালেরও নিয়োগ হয়ে গেছে। নতুন রাজ্যপাল হচ্ছেন আর এন রবি। আর এন রবি ছিলেন আগে তামিলনাড়ুর রাজ্যপাল, তাকেই পশ্চিমবঙ্গের রাজ্যপাল নিয়োগ দেওয়া হয়েছে। তিনি বিহারের মানুষ এবং তিনি অভিজ্ঞ একজন রাজনৈতিক বটে, যিনি বিজেপির রাজনীতির সঙ্গে দীর্ঘদিন জড়িত ছিলেন। কিন্তু এই যে সিবি আনন্দ বোসের যে পরিবর্তন, সেটাকে মমতা ব্যানার্জি একটু ব্যঙ্গ করেছেন অন্যভাবে। তিনি মমতা ব্যানার্জি বলেছেন যে সিবি আনন্দ বোস এসআইআর চাননি, যে কারণে কেন্দ্রীয় সরকার তাকে বেআইনিভাবে তার পরিবর্তন করেছে। কারণ কেন্দ্র মনে করেছে সিবি আনন্দ বোস দিয়ে পশ্চিমবঙ্গে তাদের নির্বাচন হয়তো তাদের জন্য নিরাপদ নয়। এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এখন যিনি নতুন রাজ্যপাল হিসাবে আসছেন আর এন রবি, তিনি একজন রক্ষণশীল বিজেপি মনোভাবের মানুষ, যেহেতু ন্যাচারালি তিনি এর আগে বিজেপির নেতা ছিলেন। প্রশ্ন হলো যে এই মুহূর্তে রাজ্যপাল চেঞ্জকে পশ্চিমবঙ্গের মানুষ কতটুকু সুনজরে দেখবে, সেটা নিয়ে একটি প্রশ্ন উঠেছে। ওভারঅল পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির জন্য এবারের নির্বাচনটি কিন্তু খুব ইজি গোয়িং নয়, যে জন্য মমতা ব্যানার্জি সহ তৃণমূল কংগ্রেস অত্যন্ত উদ্বেগের মাঝে রয়েছেন। যেমন ধর্নাতে যখন বসেছেন তিনি, সেখানে অভিষেক ব্যানার্জিও এসেছিলেন। তিনি বক্তব্য রেখেছেন। তিনি বলেছেন বিজেপি রথযাত্রা করবে এবং তিনি কটাক্ষ করে বলেছেন এই বিজেপির ফাল্গুন মাসে রথযাত্রা হয়, সেটা জানা ছিল না। সেটা অভিষেকের বক্তব্য। অভিষেক এও বলেছেন কেন্দ্র বলছে তারা 50 লক্ষ হাউজিং বাড়ি দিয়েছেন গরিব মানুষদেরকে। সেটাকে তিনি বলেছেন তার চেয়ে অনেক বেশি বাড়ি তৃণমূল কংগ্রেস গরিবদেরকে দিয়েছে, যে সংখ্যাটি 1,20,00,000 মতো। কেন্দ্র এবং পশ্চিমবঙ্গ বিজেপি দুইয়ের মাঝে এক ধরনের নির্বাচনী যে প্রচারণা চলছে তা খুবই লক্ষণীয়। পশ্চিমবঙ্গের নির্বাচনকে কেন্দ্র করে কেন্দ্রীয় বিজেপি সবসময়ই তাদের দৃষ্টি
তাকে পশ্চিমবঙ্গের দিকে, কারণ তারা বহুভাবে চেষ্টা করছে যে পশ্চিমবঙ্গে তারা ঢুকতে পারে কিনা, সরকার গঠন করতে পারে কিনা। পশ্চিমবঙ্গের প্রতি তাদের লক্ষ্য অনেক আগে থেকেই। সেই কারণে ঘন ঘন পশ্চিমবঙ্গে আসেন বিভিন্ন তারকা, যে ক্যাম্পেইনার, বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রী সকলেই। আবার মোদি আসছেন 14 মার্চ। তিনি ব্রিগেডে, কলকাতার বৃহত্তম গ্রাউন্ড যেটা ব্রিগেড গ্রাউন্ড, খুবই ঐতিহাসিক, সেখানে মোদি আসবেন 14 তারিখে। এবং সেই মোদির জনসভাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা, ব্যাপক উৎফুল্ল, উজ্জীবিত অনেক কিছুই দেখা যাচ্ছে, অনেক প্রোগ্রাম। মনে করা হচ্ছে যে এই ব্রিগেড গ্রাউন্ডে মোদি এবার বড় সড় চমক দিতে পারেন। সেই চমক কি হতে পারে তা এখনো দুআশা। তবে এমনটি হতে পারে যে বিভিন্ন প্রতিশ্রুতি, নির্বাচন আসলে তো রাজনৈতিক নেতাদের প্রতিশ্রুতির ফুলঝুরি সবসময় লক্ষ্য করা যায়, সেটা আমাদের দেশেও হয় এরকমটি। পশ্চিমবঙ্গ তো আর আমাদের থেকে তেমন রাজনৈতিক সাংস্কৃতিক ভাবে আমরা প্রায় কাছাকাছি। সেই কারণে পশ্চিমবঙ্গের নির্বাচনটি কিন্তু ভারতের কেন্দ্রীয় সরকারের, যে ভারতের অন্যান্য রাজ্যের নির্বাচনের সঙ্গে তুলনা চলে না। কদিন আগেই বিহারে নির্বাচন হয়ে গেল, বিহারের নির্বাচনে অত্যন্ত শান্তিপূর্ণ। বিহারের নির্বাচনে বিজেপি ফের ক্ষমতায় ফিরে এসেছে। কিন্তু এবার যে পশ্চিমবঙ্গ, আসাম, তামিলনাড়ু, কেরালা, এই 4-5টি রাজ্যে যে নির্বাচন হচ্ছে, সেই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে মোদির জন্য। কারণ আপনারা জানেন যে ভারতীয় লোকসভায় মোদির সংখ্যাগরিষ্ঠতা নেই। তাদের অন্যদের শরিকদের সাহায্য নিয়ে তাদের সরকার গঠন করেছে। তাই বিজেপির কেন্দ্রীয় সরকারের একটি হৃদকম্পন সবসময় থেকে যায় যে নির্বাচনে পশ্চিমবঙ্গের ফলাফল বা তামিলনাড়ু বা কেরালা বা আসামের কি হইতে পারে, তার উপর ভারতের আভ্যন্তরীণ রাজনীতির একটা ব্যাপক প্রভাব পড়তে পারে। সেই বিষয়টিও মোদি এবং অমিত শাহর মাথায় রয়েছে। এই নির্বাচনে মোদি এবং অমিত শাহ যদিও একেবারেই টার্গেটেড ক্যাম্পেইনার, পাশাপাশি কিন্তু বিজেপি আবার অন্যদেরকেও, যেমন মধ্যপ্রদেশের, ইউপির, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সহ দিল্লির মুখ্যমন্ত্রী বা আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা, তাদেরকে নিয়েও পশ্চিমবঙ্গে অনেক ধরনের সমাবেশ করা হয়। তবে এবারের এই সমাবেশটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কারণেই, রাজনৈতিক বিশ্লেষক যারা পশ্চিমবঙ্গে, তারা বলছে পশ্চিমবঙ্গে এমন একটি প্যাকেজ উন্নয়ন নিয়ে আসছে যে প্রতিশ্রুতি মোদি 14 মার্চের জনসভা ব্রিগেডে দিতে যাচ্ছেন, এবং সেটি মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলের জন্য হয়তো বুমেরাং হতে পারে। সেই বিষয়টিকে মাথায় রেখেই মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্বেগ অনেক বেশি বেড়েছে, যে কারণে তিনি আজকে ধর্নায় বসেছেন। প্রিয় দর্শক, যে বলছিলাম, মমতা কিন্তু অত্যন্ত সাহসী নেত্রী। দৃঢ়তার সঙ্গে তিনি তার কার্যক্রমকে চালিয়ে নিয়ে যান। কিন্তু আজকে ঘরের ভেতর, বিশেষ করে পশ্চিমবঙ্গে মমতার অবস্থান যে অনেক বেশি নড়বড়ে, তার অন্যতম প্রধান কারণ পশ্চিমবঙ্গের মুসলিম ভোটারদের মাঝে ব্যাপকভাবে ভাঙনের পদধ্বনি শোনা যাচ্ছে, এবং সেটাই হয়তো মমতার ভরাডুবির জন্য কারণ হতে পারে এবং মমতাকে ক্ষমতাচ্যুত করতে পারে। বিশেষ করে বাংলাদেশের সীমানাবর্তী যে সমস্ত জেলাগুলি রয়েছে, বিশেষ করে 24 পরগনা, উত্তর 24 পরগনা, মালদা, পশ্চিম দিনাজপুর, মুর্শিদাবাদ, জলপাইগুড়ি, উত্তরবঙ্গে কিছুটা টাচ করেছে যে সমস্ত জেলাগুলি রয়েছে, সেখানে মুসলিমদের সংখ্যা, ভোটের সংখ্যা অনেক জেলাগুলিতে হিন্দুদের চেয়ে অনেক বেশি। যে কারণে সেই সমস্ত এলাকার যে সমস্ত বিধানসভাগুলি রয়েছে, সেখানে হুমায়ুন কবির, যিনি আগে মমতা ব্যানার্জির দলেই করতেন, তিনি কিন্তু এখন অনেক বাইরে
চলে গেছেন, লাগামের বাইরে চলে গেছেন, যার জন্য মমতা ব্যানার্জির উদ্বেগ আরো বেড়েছে। তারপরে আরো একটি বিষয় খুব গুরুত্বপূর্ণ, যে ফুরফুরা শরীফ, যাদের একটা প্রভাব দক্ষিণ অঞ্চলে রয়েছে, সীমান্ত উপকূলবর্তী জেলাগুলিতে, সেখানে যদি আইএসএফ, যদি ওয়াইসি মিম হায়দ্রাবাদের যে মুসলিম নেতা, তার সঙ্গে এবং হুমায়ুনের সঙ্গে কোনো ধরনের জোটে যায়, সেটা মমতার জন্য অনেক বেশি বসনী সংকেত। পাশাপাশি আইএস যে সেটা জোট করতে চাচ্ছে, যখন এদের জোট এখন কিন্তু বামদের সঙ্গে রয়েছে, বাম রাজনীতিতে পশ্চিমবঙ্গে প্রায় উদাও, সেটা গত নির্বাচনেই বোঝা গেছে। এমনকি জাতীয় কংগ্রেস এবং বাম গত নির্বাচনে কোনো আসন পায় না, আমি পূর্বেও আপনাদেরকে বলেছি। এবারের নির্বাচনেও বাম ভোটারদের মনে দাগ কাটতে পারবে, সম্ভাবনা কম। দ্বিতীয়ত, কংগ্রেসের অবস্থা একেবারে শূন্য। যেমন কংগ্রেস মনে করছে মালদা থেকে শুরু করে মুসলিম ভোটে কংগ্রেস একটা বাগ বসাতে পারে, কিন্তু সেটা হলেও কংগ্রেস যে সমস্ত জরিপ এখন পর্যন্ত বের হচ্ছে, সে সমস্ত জরিপে দেখা যাচ্ছে যে কংগ্রেস যদিও বিধানসভায় পাশ করে, তাহলে হয়তো 8-10টা সিট কংগ্রেস পেতেও পারে। গত নির্বাচনে 2021-এর নির্বাচনে কিন্তু কংগ্রেস সেখানে শূন্য অবস্থানে ছিল। এই পরিপ্রেক্ষিতেই মমতার ভয় ঢুকেছে ভেতরে। মমতাকে যদি পরাস্ত করতে হয়, তার জন্য কি ধরনের প্রক্রিয়া হাতে নিতে হবে সেটাও বিজেপি বুঝে গেছে, যে কারণে বিজেপি এখন শুরু করেছে তৃণমূল পর্যায়ে রথযাত্রার নামে একটি অনুষ্ঠান তারা করবে, যেটি একেবারে উত্তরবঙ্গ থেকে দার্জিলিং এবং বিভিন্ন জেলাগুলি হয়ে একেবারে শেষ হবে এসে কলকাতায়, এবং সেই রথযাত্রারও ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে। সেই রথযাত্রায় শুভেন্দু অধিকারী সহ বিজেপির কেন্দ্রীয় নেতৃবৃন্দরাও উপস্থিত থাকবেন বিজেপির রাজ্য সভাপতি সৌমিক ভট্টাচার্য এবং আগের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তো প্রিয় দর্শক, বলছিলাম যে এবার এক ধরনের গেরাকলে মমতা বন্দ্যোপাধ্যায়, যতটুক মমতার জন্য পশ্চিমবঙ্গ 21-এর নির্বাচন সহজ ছিল, এবার যে ততটুকু সহজ নয়, সম্ভবত মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি দুজনেই বিষয়টি বুঝতে পেরেছেন, যে কারণে মমতা এখন প্রায় মরিয়া, এবং তিনি কারণে অকারণে কেন্দ্রীয় সরকার অর্থাৎ মোদী সরকার, বিজেপি সরকার, তাদের বিরোধিতা তো বটেই, পশ্চিমবঙ্গের বিজেপিকে সাম্প্রদায়িক, ইসলাম বিরোধী, ধর্ম বিরোধী বিভিন্ন বক্তব্য, মুসলিম বিদ্বেষ, এসব পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস ব্যাপকভাবে ছড়াচ্ছে, যে যার প্রভাব কতটুকু পড়বে সেটা নির্ভর করে পশ্চিমবঙ্গের মুসলিম অধ্যুষিত যে জেলাগুলি রয়েছে সেই জেলাগুলির উপর। আগেই বলছি, সেখানে মুর্শিদাবাদে হুমায়ুন কবির, যিনি আগে তৃণমূল করতেন, তিনি এখন বাইরে গিয়ে দল করেছেন, তার দলের একটা ব্যাপক প্রভাব রয়েছে। হুমায়ুন কবির মুর্শিদাবাদে ব্যাপকভাবে জনপ্রিয়। তিনি সম্প্রতি মুর্শিদাবাদে একটি মসজিদ, বাবরি মসজিদ করার ঘোষণা দিয়েছেন। শুধু ঘোষণায় দেননি, 100 কোটি টাকা ব্যয়ে সেই মসজিদটি তৈরি হবে মুর্শিদাবাদে, এবং সেই মসজিদের কার্যক্রমে অলরেডি শুরু হয়ে গেছে। সেটি মুসলিম সম্প্রদায়কে ব্যাপকভাবে নাড়া দিতে পারে এবং মুসলিম ভোটে ব্যাপকভাবে প্রভাব ফেলতে পারে। তার উপর আবার থাকতে পারে মুসলিম দলগুলি নিয়ে জোট। যদি সেই জোট হয়, তাহলে
পশ্চিমবঙ্গের বাংলাদেশের সীমান্তবর্তী অঞ্চলগুলিতে ব্যাপকভাবে ভোটের ফারাক হতে পারে, এবং সেই জন্যই মমতা ব্যানার্জির জন্য এটা অত্যন্ত উদ্বেগের বিষয়। এখানে আরেকটি খবর বলি, পশ্চিমবঙ্গের সাবেক বিজেপি সভাপতি রাহুল সিনহা আবার নতুন করে ফিরে আসছেন। তিনি রাজ্যসভার একজন প্রার্থী হয়েছেন। সম্ভবত তিনি এবার তাকে হয়তো কেন্দ্রের নির্দেশেই তাকে হয়তো রাজ্যসভায় নিয়োগ দিতে পারে বলে, তিনি জিততে পারেন বলে সেটাও অনুমান করা হচ্ছে। পশ্চিমবঙ্গের ভোটারের সংখ্যা এবার 7 কোটির উপরে, তার মাঝে পুরুষের সংখ্যাই বেশি, 4 কোটি, 3 কোটি মহিলা ভোটে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির একটি ব্যাপক সমর্থন রয়েছে। কারণটা সেখানে লক্ষ্মীর ভাণ্ডার প্রতি মাসে যে ভাতা দেওয়া হয় মহিলাদেরকে, সেই ভাতার কারণে পশ্চিমবঙ্গে মহিলাদের মাঝে তৃণমূলের অবস্থান খুব ভালো। কিন্তু এরই মাঝে ভাগ বসাতে বসছে বিজেপি, কারণ বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী এরই মাঝে ঘোষণা করেছেন মমতা যে লক্ষ্মীর ভাণ্ডারে যে পরিমাণ টাকা প্রতি মাসে মহিলাদেরকে দেয়, বিজেপি তার ডাবল করে দিচ্ছে। তো সেটা হয়তো অনেক ফারাক হতে পারে। আর সেই ঘোষণার যদি সিলমোহর দেওয়া হয় মোদির ব্রিগেডের সভায়, আশ্চর্য হওয়ার বিষয় নয়। সেখানে এছাড়াও মোদির যে প্যাকেজ থাকবে, সেই প্যাকেজও পশ্চিমবঙ্গের উন্নয়নের জন্য হয়তো আরো অনেক কিছু নিয়ে আসতে পারে। এখানে একটি কথা বলে রাখা দরকার, পশ্চিমবঙ্গে শিল্পায়ন নিয়ে মমতার যে একটি বদনাম রয়েছে, সেটি কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ খুব ভালো করে বুঝে। তাছাড়া পশ্চিমবঙ্গের যে বেকার এবং পশ্চিমবঙ্গ থেকে যুবকরা অন্যান্য রাজ্যে চলে যাচ্ছে, যাদেরকে পরিযায়ী শ্রমিক বলা হয়, তাদের জন্য পশ্চিমবঙ্গের মানুষের একটি ক্ষোভ রয়েছে। কারণ তাদের বক্তব্য এরকম যে পশ্চিমবঙ্গের যুবকরা পড়াশোনা করেও চাকরি পাচ্ছেন না, যারা কম শিক্ষিত তারা বিভিন্ন রাজ্যে চলে যাচ্ছেন। সেই কারণে যে পারিবারিক দূরত্ব বা পারিবারিকভাবে যে সমস্ত সমস্যা হচ্ছে, সেই সমস্যাগুলি অনেকটা ফোকাসে আসছে। এই কারণেই যে পশ্চিমবঙ্গের ছেলেরা আজ গুজরাট, বেঙ্গালোর, উত্তরপ্রদেশ, এমনকি মধ্যপ্রদেশ বা দিল্লিতে তারা চাকরি করতে যায়। সেখানে তাদের উপর অনেক ধরনের নিপীড়নও হয়, বৈষম্য হয়। সেই সমস্ত বিষয়গুলিও এবার পশ্চিমবঙ্গের নির্বাচনে ব্যাপকভাবে নাড়া দিতে পারে। তবে সর্বশেষ যেটুকু মনে হচ্ছে সেটা হলো যে পশ্চিমবঙ্গের নির্বাচনের দিন কিন্তু এখনো ঘোষণা হয়নি। সম্ভবত আগামী সপ্তাহে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা হবে। কেন্দ্র এবার ভেবেছিল সবসময় পশ্চিমবঙ্গে 2 দফা বা 3 দফায় নির্বাচন হয়, এবার কিন্তু কেন্দ্র ভেবেছিল 1 দফায় নির্বাচন করা যায় কিনা, কিন্তু মমতা তাতে রাজি নয়। মমতা কেন্দ্রীয় নির্বাচন কমিশনকে অলরেডি জানিয়েছেন যে পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা এবং পশ্চিমবঙ্গের যে পুলিশ, সেই পুলিশ দিয়ে একদিনে নির্বাচন সম্ভব নয়। তাই কেন্দ্রকে তিনি অনুরোধ করেছেন নির্বাচন যেন একাধিক দফায় করা হয়, এবং নির্বাচন কমিশন সর্বশেষ পাওয়া খবরে জানা গেছে নির্বাচন কমিশন মমতা ব্যানার্জির সেই আর্জি মেনে নিয়েছেন। এরই মাঝে আরও একটি বিষয় খুব গুরুত্বপূর্ণ, সেটি হলো নির্বাচনকে সুষ্ঠু এবং নির্ভেজাল করার জন্য ও কেন্দ্রীয় বাহিনীর 240টি কি বলে ওটাকে 240টি গ্রুপকে এর আগে পাঠানো হয়েছে। এরই মাঝে আরো 240 আসার কথা এই সপ্তাহে। তো সব মিলিয়ে 480 ব্যাটালিয়ন যে কেন্দ্রীয় বাহিনী আসছে, তারা এবার নির্বাচনে একটা বড় প্রভাব ফেলতে পারে। কারণ পশ্চিমবঙ্গের নির্বাচনে সবসময় অল্প বিস্তর নয়চয় হয়, অধিকাংশ ভোটার একাধিকবার ভোট দেয়, অধিকাংশই ভোটে মৃত মানুষ থাকে। কিন্তু এইবার এর ব্যতিক্রম, এসআইয়ের মাধ্যমে এই ব্যতিক্রমটুকু এইবার হয়েছে। তারপর আঞ্চলিক ভাবে
লোকালি যে সমস্ত নির্বাচনে যে সমস্ত রিগিং এর বা ইঞ্জিনিয়ারিং এর চেষ্টা হয়, সেটা হয়তো এবার কেন্দ্রীয় বাহিনীর কারণে সম্ভব হবে না। এ কারণেই বিজেপি তার একটু আশার সঞ্চার বিজেপির মনে, এই কারণে যে কেন্দ্রীয় বাহিনীর ব্যাপক উপস্থিতিতে হয়তো নির্বাচনে বড় ধরনের সহিংসতা হইতে না পারে, যার প্রভাব বিজেপি লাভবান হতে পারে। এইরকমটি এখন পর্যন্ত পশ্চিমবঙ্গের নির্বাচন নিয়ে আজকে এই পর্যন্তই খবর। প্রিয় দর্শক, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার 2-3 দিন পর আমাদের রতন তালুকদার লাইভে আপনারা পশ্চিমবঙ্গের নির্বাচন পর্যন্ত প্রতি সপ্তাহে 1-2 বার শুনতে পারবেন সর্বশেষ আপডেট নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। ধন্যবাদ।